কিন্তু মূলত এই সাইবার বুলিং এর কারণে তারা পিছিয়ে পড়েছে, তারা এগিয়ে আসতে পারেনি। আর প্রশাসন বারবার বলতেছে যে তারা সাইবার বুলিং সেল গঠন করেছে, কিন্তু এই সাইবার বুলিং সেল খায় নাকি মাথায় দেয় এ নিয়ে কোনো নীতিমালা এখনো তারা প্রণয়ন করেনি। আমরা আমাদের পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি, আর আমি সবার থেকে আলাদা এজন্যই যে আমি ছোটবেলা থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বা নারীর যে ন্যায্য অধিকার আছে সেসব আন্দোলন বলেন সবকিছুতে সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছি, কিন্তু সেগুলো ছিল ক্ষুদ্র পরিসরে। আর রাকসু যেহেতু বৃহৎ প্ল্যাটফর্ম, তাই আমি মনে করি আমার যেহেতু অভিজ্ঞতা আছে, পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আমার বোনদেরকে নিয়ে তাদের কণ্ঠস্বর হয়ে আমি প্রতিনিধিত্ব করতে পারবো। আর এজন্য আমি মনে করি আমি সবার থেকে আলাদা। এই নির্বাচনের শুরু থেকেই নারীরা যারা অংশগ্রহণ করছেন কিংবা করেননি তারা একটি অভিযোগ করে আসছেন যে সাইবার বুলিং এর বিষয়ে। এখন পর্যন্ত এই সাইবার বুলিং কতটা কমেছে, নাকি আসলে নারীদেরকে এখনো সেই নিরাপত্তা দিতে পারেনি? নির্বাচন কেন্দ্রিক যদি এই প্রশ্নটা করে আপনি উত্তর কি দেবেন? নির্বাচন কেন্দ্রিক যদি এই প্রশ্নটা করেন তার উত্তর হচ্ছে না, সাইবার বুলিং এখনো কমেনি। যেমন গতকালে আমি প্রশাসন বরাবর একটা স্মারকলিপি প্রদান করেছিলাম আমাদের মন্নুজান হলের এক বোনকে। গত পরশু দিন এক রিক্সাওয়ালা মামা কর্তৃক সেই আপু যৌন হয়রানির শিকার হন। এর প্রতিবাদে আমি যখন গতকাল প্রশাসনের নিকট একটা স্মারকলিপি প্রদান করলাম, ওটা একটা নিউজ আকারে এনপিবি নিউজ মিডিয়াতে ওটা প্রকাশ করা হয়। প্রকাশ করার পর আমি ওখানে কমেন্ট বক্সে দেখলাম যে আমাকে একদম সাইবার বুলিং করে ধুয়ে দেওয়া হচ্ছে। কেন এটা করা হবে? আমি একজন প্রার্থী হিসেবে যে এই ইয়াটাতে উদ্যোগটা গ্রহণ করছি তা না, আমি একজন নারী হিসেবে, আমি একজন বোন হিসেবে, সহযোদ্ধা হিসেবে আমার মনে হয়েছে এটা দিয়ে আমার কথা বলা দরকার। আমি যেহেতু নারী বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, আমি তো চাইবো আমার নারীর বোনদের নিরাপত্তা, মর্যাদা, অধিকার রক্ষা করতে। আমি নির্বাচিত হই বা না হই, আমি এতদিন যেহেতু তাদের পাশে থেকেছি, আমি এখনো তাদের পাশে থাকবো। আর আমার দাবি এক্ষেত্রে দেখা গেল আমি যখন তাদের দাবি নিয়ে তাদের কণ্ঠস্বর হয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করলাম, উল্টা আমাকে সাইবার বুলিং করে আমাকে মেন্টালি হ্যারাস করা হলো। এখন এই পর্যায়ে এসে যদি এই সাইবার বুলিং এর শিকার হতে হয়, তাহলে আমরা যারা প্রার্থী আছি মনে করতে হবে আমরা আসলেই মেন্টালি স্ট্রং, যার জন্য আমরা এখন পর্যন্ত টিকে আসছি। আমাদের অনেক বোন আছেন শুরু দিকে ফেসবুকে লেখালেখি করতো, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করতো, কিন্তু মূলত এই সাইবার বুলিং এর কারণে তারা পিছিয়ে পড়েছে, তারা এগিয়ে আসতে পারেনি। আর প্রশাসন বারবার বলতেছে যে তারা সাইবার বুলিং সেল গঠন করেছে, কিন্তু এই সাইবার বুলিং সেল খায় নাকি মাথায় দেয় এ নিয়ে কোনো নীতিমালা এখনো তারা প্রণয়ন করেনি। আসলে আমি প্রশাসনের এখানে ব্যর্থতাই স্বীকার করব। প্রশাসন যদি চাইতো তাহলে এই সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন করে এর যদি একটা নীতিমালা প্রণয়ন করত, তার সাইবার বুলিং এর বিরুদ্ধে যদি কোনো শাস্তির ব্যবস্থা থাকতো, যে যারা এ ধরনের কাজকর্মে লিপ্ত হবে তাদেরকে এ ধরনের শাস্তি দেওয়া হবে, তাহলে আমার মনে হয় এই সমস্যার সম্মুখীন আমরা এখনো হতাম না। আপনার এই উত্তরের রেশ ধরে আমি একটা কথা বলতে চাই। আমরা যখন চূড়ান্ত প্রার্থী তালিকা দেখলাম সেখানে আমরা দেখেছি যে অন্তত 42 জন তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছে, যার 90% নারী, এবং এমন 3টি পদ পাওয়া গেছে হল সংসদে যেখানে কেউই আসলে মনোনয়নপত্র তোলেননি। ফলে নারীরা কি দিন দিন সত্যি সত্যি পিছিয়ে যাচ্ছে এবং প্রতিদ্বন্দ্বী করার মতো নারী প্রার্থী পাওয়া যাচ্ছে না? এর কারণে কি এটা? জি, আপনারা সবাই জানেন যে 42 জন নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, তাদের অপোনেন্ট কোনো টিম দাঁড় করাতে পারেনি। শুধুমাত্র সাইবার বুলিং বা মানসিক হ্যারাসমেন্টের জন্যই এটা হয়েছে। এছাড়া আপনারা আরো পরিসংখ্যানে দেখা গেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা 38% নারী। 38% নারীর মধ্যে আমরা কতজন নারী রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করেছি, এর যদি একটা হিসাব করেন তাহলে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত মূলত সাইবার বুলিং বা মেন্টাল হ্যারাসমেন্টের ভয়েই মেয়েরা রাকসু বা বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না। তাহলে নারী বিষয়ক সম্পাদক হবার পর আপনি যে ম্যানিফেস্টো দিয়েছেন, যা আপনার যে ইশতেহার, তাতে প্রধান 2টি কাজ আপনি বলবেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে বিশ্ববিদ্যালয়ের জন্য, যে কাজগুলো আপনি করতে চান নির্বাচিত হলে। 2টি কাজ আপনি কি করতে চান, প্রধান 2টি কাজ? আচ্ছা ভাই, আমি
প্রধান দুটি না, আমি প্রধান 4টি কাজের কথা বলবো। কারণ আমি যেহেতু মহিলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, আমি বিভিন্ন সময় আমার যে ইস্তেহারটা রেডি করেছি, আমি গ্রাউন্ডে মেয়েদের কাছে এসে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপু এরকম আমি নির্বাচন করছি বা নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনারা যদি আপনাদের দাবিগুলো বলেন, যেহেতু আমাকে আপনাদেরকে নিয়েই আপনাদের পাশে থেকে আপনাদের কণ্ঠস্বর হয়ে প্রতিনিধিত্ব করতে হবে, তাহলে আমি আপনাদেরই দাবি দাওয়াগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। এক্ষেত্রে 1 নম্বর ভাই সাইবার বুলিং। আমরা মেয়েরা প্রতিনিয়ত সাইবার বুলিং এর শিকার হচ্ছি। এর জন্য আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে আমি সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন করব, যেখানে নারীদের মেন্টালি হ্যারাস হতে হবে না। 2 নম্বরে আমার হিজাবি বোনদের ক্লাসে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের মুখ খোলার জন্য। তারা যদি এই ধরনের হয়রানির শিকার না হয়, আমি এই ব্যাপারে পদক্ষেপ নিব। 3 নম্বর আমার বোনেরা বিভিন্ন সময় দাবি করেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এরপরে বিভিন্ন প্রয়োজনে নারীরা যখন আমাদের ক্যাম্পাসে বিভিন্ন কাজে থাকে, তখন তাদের শৌচাগারের তারা দাবি জানিয়েছে যে আপু আমাদেরকে আপনি যদি নির্বাচিত হয়ে আসতে পারেন, তাহলে আমাদের জন্য এটা করবেন। নারী বান্ধব শৌচাগার বা মহিলা শৌচাগারের ব্যবস্থা করতে হবে। এছাড়াও অনেক আপুরাই আমাকে দাবি জানিয়েছেন যে আমাদের পশ্চিমপাড়া বা ক্যাম্পাসে কোনো ফার্মেসি নাই, আমরা যেন একটা ফার্মেসির ব্যবস্থা করি। এবং আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আর একটা করতে চাই, আমাদের পশ্চিমপাড়াতে একটা সুপার শপ থাকবে, যেখানে বিকাশ, দর্জি মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু থাকবে। এমনকি সেই দোকান রাত 12টা পর্যন্ত সক্রিয় রাখতে হবে। কারণ আমরা বিভিন্ন সময় যখন বাইরে থেকে রুমে ফিরি, আমাদের অনেক সময় খাবারের টেনশন করতে হয় অনেক রাত হয়ে গেলে। সেক্ষেত্রে আমরা ওই দোকান থেকে যেন শুকনো খাবারটা পাই, সেই ব্যবস্থা করতে হবে, বা আমি এগুলো করতে চাই। ধন্যবাদ। শেষ যেটি জানতে চাই আপনার কাছে, সেটি হলো যে এই মহিলা বিষয়ক সম্পাদক পদে আপনি দাঁড়িয়েছেন, আপনার প্যানেল অনেক শক্তিশালী, ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। আপনি আসলে জয়ের ক্ষেত্রে কতটা আশাবাদী, বা শেষ যদি আমি জানতে চাই যে প্রতিবন্ধকতা কোনো আছে কিনা, যদিও আপনাদের ফাইট সব নারীদের সাথে নারীদের। আমি আপাতত কোনো প্রতিবন্ধকতা দেখছি না। আমি যেভাবে সাড়া পাচ্ছি, কারণ আমি যে শুধুমাত্র আমার মধ্যে লিডারশিপমেন্ট যে নেতৃত্ব দানের যে ক্ষমতা আছে সেটা না, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, আমার সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড যদি সবাই একটু ঘেটে দেখে, বা আমি যেখানেই যাচ্ছি সবাই বলছে ও আপু আপনি সেই টেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত আপুটি বা ফুকি আপুটি, মানে সবাই এভাবে সাড়া দিবে বা সাড়া দিচ্ছে, আমি আসলে ভাবতে পারি না। আসলে জয় পরাজয় তো নির্বাচনের মধ্যেই থাকবে। এর পরেও যদি নেগেটিভ কিছু আসে, তাহলে আমি আশাহত হব না, আমার কোনো আফসোস থাকবে না আমি যদি হেরেও যাই। আমি মনে করব আমি নারীদের জন্য নারী বান্ধব ক্যাম্পাস তৈরি করার জন্য কাজ করছি, আর এই কাজ আমি করব। তাই আমি মোসাম্মদ স্বপ্না আক্তার একজন সাধারণ নারী হিসেবে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল নারী বোনদের কাছে অঙ্গীকার করছি, আমি নির্বাচিত হই বা না হই, আমি আপনাদের জন্য কাজ করেছি, আপনাদের সকল নিরাপত্তা, সকল ন্যায্য অধিকারের জন্য কাজ করে যাব। ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।